নমস্কার, চলে এসেছি আজ আপনাদের নতুন একটি গল্প শোনাতে। আজ আপনাদের শোনাবো একটি মিষ্টি দাম্পত্য প্রেমের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নিষিদ্ধ ফল। আমাদের গল্পের নায়ক হেমন্ত বিয়ের পরেও বাবার ভয়ে লুকিয়ে লুকিয়ে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সে এক নাজেহাল অবস্থা। বেচারা হেমন্ত কি বা করবে বলুন তো। আজ আপনাদের হেমন্তর গল্প শোনাবো। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করছি আজকের গল্প। আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নিষিদ্ধ ফল। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, আপনারা যারা আমার গল্প শোনেন বা আমার গল্প শুনতে ভালোবাসেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তবে আমার ভীষণ ভালো লাগবে। কি করবেন তো? চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। গল্প পাঠে আমি মৌবানী। শুরু হচ্ছে আজকের গল্প। বাগবাজারের দুর্গাচরণবাবু তাহার দ্বাদশ বর্ষিয়া সুসজ্জিতা শালঙ্কারা কন্যাটির হস্তধারণ করিয়া বৈঠকখানায় প্রবেশ করিয়া বলিলেন, এটি আমার মেঝ মেয়ে রায়বাহাদুর। কন্যাটিকে বলিলেন, মা, একে প্রণাম করো। ভবানীপুর নিবাসী রায় প্রফুল্ল কুমার মিত্র বাহাদুর পারিষদগণ পরিবৃত হইয়া দরিদ্র দুর্গাচরণের তক্তাপোষে বসিয়া বাঁধা হোকায় ধূমপান করিতেছিলেন। মেয়েটি সলজ্জভাবে তাহার পায়ের কাছে মাথা ঠেকাইয়া নত নেত্রে দাঁড়াইয়া রহিল। রায়বাহাদুরের বয়স 50 বর্ষ হইবে। দিব্য গৌরবর্ণ পুরুষ, মোটা সোটা, হাস্যোজ্জ্বল বড় বড় চক্ষু, গোঁফ ও দাড়ি দুই কামানো, খুব চওড়া হাসিয়া যুক্ত বহুমূল্য শালের জোড়া গায়ে দিয়া বসিয়াছিলেন। প্রসন্ন দৃষ্টিতে কয়েক মুহূর্ত কন্যাটির পানে চাহিয়া থাকিয়া বলিলেন, বাহ, বেশ মেয়ে, খাসা মেয়ে, বেঁচে থাকো মা, সুখে থাকো। দিব্যি মেয়েটি, নয় হে সুরেশ? সুরেশ নামা পারিষদ বলিল, আগে তার আর সন্দেহ কি? রায়বাহাদুর বলিলেন, তা মা, তোমার নামটি কি বলো তো? মেয়েটির ওষ্ঠযুগল ঈষৎ কম্পিত হইল, কিন্তু কোনো শব্দ উচ্চারিত হইল না। দুর্গাচরণবাবু উৎসাহ দিয়া তাহাকে বলিলেন, বল মা, বল। মেয়েটি তখন অর্ধস্ফুট স্বরে বলিল, শ্রীমতী নন্দরানী দাসী। রায়বাহাদুর বলিলেন, নন্দরানী? বেশ, নামটিও বেশ। কেমন হে যতীন দাদা? যতীন্দ্র নামধারী পারিষদ বলিল, খাসা নাম। দুর্গাচরণবাবু বলিলেন, নন্দরানী নাম, বাড়িতে সবাই রানী বলে ডাকে। রানী? তা আপনার মেয়ে রাজরানী হওয়ারই উপযুক্ত বটে। মুখখানি নিখুঁত, চোখ দুটিও চমৎকার। ঘোষাল মশাই কি বলেন? ঘোষাল মশাই বলিলেন, হে মেয়ে আপনারই পুত্রবধূ হবার উপযুক্ত। রায়বাহাদুর বলিলেন, তা মা, দাঁড়িয়ে রইলে কেন? বসো, এখানে বসো। দুর্গাচরণ বাবু, আপনি বা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। মেয়েটি ইতস্তত করিতেছিল। তাহার পিতা বলিলেন, বস মা, বস, বলিয়া নিজেও উপবেশন করিলেন। মেয়েটিও মাথা নিচু করিয়া পিতার কাজ ঘেঁষিয়া বসিল। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, তা তুমি কি পড়ো মা? আখ্যান মঞ্জুরি 2য় ভাগ, পদ্যপাঠ 1ম ভাগ আর সরল শুভঙ্করী। পান সাজতে জানো? জানি। দুর্গাচরণবাবু বলিলেন, আমার বড় মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে অবধি
বাড়ির সব পান ওই তো সাজে, যা খেলেন ওরই সাজা পান। রায়বাহাদুর রূপার ডিবা হইতে একটা পান লইয়া কপ করিয়া মুখে দিয়া চিবাইতে চিবাইতে বলিলেন, বেশ পান, তা রান্না বান্না কিছু শিখেছ মা? রানী বলিল, শিখেছি। তাও শিখেছ? বেশ বেশ। আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল এসব রাঁধতে পারো? মেয়েটি ঈষৎ হাসিয়া বলিল, পারি। রায়বাহাদুর তাহার স্কন্ধদেশে সস্নেহে মৃদু মৃদু আঘাত করিতে করিতে বলিলেন, এরই মধ্যে শিখেছ? লক্ষ্মী মেয়ে। দুর্গাচরণবাবু বলিলেন, আমি আর বাপ হয়ে কি বলবো রায়বাহাদুর, যদি আমার মেয়েটিকে গ্রহণ করেন তবে দেখতেই পাবেন। গত মাসে আমার স্ত্রী যখন আতুরে, বড় মেয়েটি শিবপুরে, অনেক কাকুতি মিনতি করাতেও বেয়াই মশাই তাকে পাঠালেন না। রানী আমাদের সংসার চালিয়ে দিয়েছে। ওকে যদি নেন সবই জানতে পারবেন। মাথাটি দুলাইতে দুলাইতে সহাস্যে রায়বাহাদুর বলিলেন, নেব না, লুফে নেব। এমন মেয়ে পেলে কেউ ছাড়ে? কি বলো হে সতীশ? সতীশ বলিল, হাকে তার আর সন্দেহ কি। রায়বাহাদুর বলিলেন, আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, তারপর মাকে ছুটি দিই। বলিয়া নন্দরানীর স্কন্ধে হস্তার্পণ করিয়া তাহার দিকে ঝুঁকিয়া বলিলেন, হ্যাঁ মা, আমার মাথার পাকা চুল তুলে দিতে পারবে? দুপুরবেলা খেয়ে যখন আমি শোব, বিছানায় তোমার এই বুড়ো নতুন বাবাটির কাছে বসে একটি একটি করে পাকা চুল তুলে দিতে পারবে কি? এটি বোধহয় শেখনি। কি বলো মা? তোমার বাবার মাথায় তো পাকা চুল নেই। বলিয়া তিনি উচ্চহাস্য করিয়া উঠিলেন। নন্দরানীর মুখেও ঈষৎ হাস্য সঞ্চার হইল। মুখটি তুলিয়া সে রায়বাহাদুরের মস্তকখানির দিকে চাহিল। দেখিল সেখানে কলৌ সুজনা ইবৌ চুলের সংখ্যা খুবই কম এবং দূর দূরান্তে অবস্থিত। তাহার মৌনতাকেই সম্মতি জ্ঞান করিয়া রায়বাহাদুর বলিলেন, আচ্ছা মা, সে পরীক্ষাও হবে। যাও, এখন বাড়ির ভেতরে যাও। বাহিরে ঝি দাঁড়াইয়াছিল। নন্দরানী তক্তপোষ হইতে নামিবা মাত্রই সে আসিয়া তাহার হস্ত ধারণ করিয়া অন্তঃপুরে লইয়া গেল। বৈঠক হইতে হোঁকাটি তুলিয়া প্রায় 1 মিনিট কাল রায়বাহাদুর নীরবে ধূমপান করিলেন। পরে হোঁকা দুর্গাচরণবাবুর হাতে দিয়া বলিলেন, তারপর ভায়া, কবে বিয়ে দেওয়া তোমার মত বলো? ওই যা, একেবারে আপনি থেকে তুমি বলে ফেললাম। দুর্গাচরণবাবু বলিলেন, তুমি বলুন, আপনি বললেই বরং আমাকে লজ্জা দেওয়া হয়। আমি আপনার চেয়ে সব বিষয়েই ছোট, বয়সে, ধনে, মানে। রায়বাহাদুর বলিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বয়সে আমার চেয়ে ছোট, তা তো স্বীকারই করছি। তা বলে চুল পেকেছে বলেই আমি যে খুব বুড়ো হয়ে গেছি তা ভেবো না। বলিয়া তিনি দুর্গাচরণবাবুর পৃষ্ঠ চাপড়াইয়া দিলেন। পারিষদগণও খুব হাসিতে লাগিল। দুর্গাচরণবাবু হাসিতে হাসিতে বলিলেন, যবে অনুমতি করেন তবেই বিবাহ হতে পারে, এই ফাল্গুন মাসেই হোক। তবে আমি সামান্য লোক, গরিব। রায়বাহাদুর বলিতে লাগিলেন, গরিব তো হয়েছে কি? গরিব তো হয়েছে কি? গরিবই বা কিসের? তুমি কি কারুর কাছে ভিক্ষা চাইতে গিয়েছ? আর হলেই বা গরিব। গরিবের মেয়ের কি বিয়ে হবে না? সে আইবুড়ো থাকবে? হিন্দু শাস্ত্রের এমন বিধান নয়। তুমি বোধহয় আজকালের বরপণ প্রথার কথা ভেবে এ কথা বলছ। আমি সে প্রথার বিরোধী, ভয়ঙ্কর বিরোধী। দুর্গাচরণবাবু বলিলেন,
আগে হ্যাঁ, সেই কথা শুনেই তো কি পড়নি? আমার সামাজিক সমস্যা সমাধান কেতাবটি পড়নি? তাতে বরপণ বলে একটা চ্যাপ্টারই যে রয়েছে। বরপণ প্রথাকেই আমি যাচ্ছে তাই করে গালাগালি দিয়েছি, একেবারে যাচ্ছে তাই করে। তা পড়নি? দুর্গাচরণবাবু বলিলেন, পড়েছি বই কি, আপনার বই কে না পড়েছে? আপনি একজন বিখ্যাত গ্রন্থকার। রায়বাহাদুর বলিলেন, কোথা বিখ্যাত? হ্যাঁ, বঙ্কিম একজন বিখ্যাত গ্রন্থকার বটে। সে আমার ছেলেবেলাকার বন্ধু কিনা। প্রেসিডেন্সি কলেজে একসঙ্গে আইন পড়তাম। আজকের কথা, বঙ্কিমের খুব নাম হয়েছে বটে। তার একখানি নতুন বই বেরিয়েছে, রাজসিংহ। পড়েছ? হু হু করে বিক্রি হচ্ছে, অথচ আমার বই পোকায় কাটছে, কেউ কিনছে না। তাই বঙ্কিমকে বলছিলাম সেদিন। একজন ঔৎসুক্যের সহিত জিজ্ঞাসা করিল, তা কি কথা হল? রায়বাহাদুর বলিতে লাগিলেন, বঙ্কিমকে বললাম, ওহে, তোমার যেরকম নাম হয়েছে, তুমি এখন ওইসব লাভ আর লড়াই ছেড়ে এমন খান কতক উপন্যাস লেখো যাতে দেশের উপকার হয়। আমার কথা তো কেউ শোনে না, তোমার কথা শুনবে। এই যে বরপণ প্রথাটি সমাজের মধ্যে প্রবেশ করেছে, ক্রমে যে সর্বনাশ হয়ে যাবে। বরপণ প্রথার দোষ দেখিয়ে চুটিয়ে একখানা নোভেল লেখো দেখি, আর একখানা লেখো যা পড়ে বাঙালির বিলাসিতা, বিশেষ করে চা খাওয়াটা একটু কমে। একখানা লেখো যৌথ কারবার সম্বন্ধে, কেন বাঙালিরা যৌথ কারবারে ফেল হয়ে যায়, কি কি উপায় অবলম্বন করলে তা সফল হতে পারে, তার বৈজ্ঞানিক তত্ত্বটি বেশ করে বুঝিয়ে দাও দেখি। প্লটও তোমায় বলে দিচ্ছি। তাতে দেখাও যে জন কতক বাঙালি যুবক কলেজ থেকে বেরিয়ে একসঙ্গে মিলে যৌথ কারবার আরম্ভ করলে, আর দিন দিন তাদের খুব উন্নতি হতে লাগলো। ক্রমে তারা এক একটি লক্ষ্যপতি হয়ে দাঁড়ালো, গভর্নমেন্ট থেকে খেতাব পেলে, ইত্যাদি। তা নয় খালি লাভ আর লড়াই, লাভ আর লড়াই। ও সব লিখে দেশের কি উপকার হবে বলো দেখি? ঘোষাল মহাশয় জিজ্ঞাসা করিলেন, তা বঙ্কিমবাবু কি বললেন? হুকাটি হাতে লইয়া রায়বাহাদুর বলিলেন, হাসতে লাগলো। বললে, আচ্ছা, তাহলে যৌথ কারবারের নভেলটাই আরম্ভ করি। কাঁচামালের কি দর, আর কোথায় কোন জিনিস পাওয়া যায়, রেল ভাড়াই বা কত, সেগুলোও পরিশিষ্ট করে ছেপে দেব কি? বিদ্রুপ হলো। তোমার যা খুশি তাই করো বলে রাগ করে আমি চলে এলাম। রায়বাহাদুরের মুখখানি অত্যন্ত অপ্রসন্ন দেখাইতে লাগিল। প্রায় 5 মিনিট কাল তামাক খাইয়া তবে তিনি কতকটা প্রকৃতিস্থ হইলেন। দুর্গাচরণবাবু বলিলেন, টাকা কড়ি সম্বন্ধে আমার প্রতি অনুগ্রহ যদি করেন, তাহলে তো আর কোনো বাধাই নেই। যেদিন অনুমতি করেন সেই দিনেই বিবাহ হতে পারে। সামনে ফাল্গুন মাসে। রায়বাহাদুর বলিলেন, রও রও, আরও কথা আছে। আসল কথাটাই ভুলে যাচ্ছিলাম। বিবাহ সম্বন্ধে আমার আর একটি মত আছে। সে বিষয়ে যদি তুমি স্বীকার হও, তবেই আমি ছেলের বিবাহ দিতে পারি। দুর্গাচরণবাবু একটু শঙ্কিত হইয়া বলিলেন, কি মত আজ্ঞা করুন। রায়বাহাদুর একটু নড়িয়া চড়িয়া ভালো করিয়া বসিয়া বলিলেন, সামাজিক সমস্যা সমাধান কেতাবে বাল্যবিবাহ বলে একটি পরিচ্ছেদ আছে, পড়েছ? দুর্গাচরণবাবু বিপন্নভাবেই বলিলেন, আজ্ঞা, বোধ হয়, কি জানি, ঠিক মনে পড়ছে না। সেই প্রবন্ধে আমি দেখিয়েছি বাল্যবিবাহ খুব ভালো জিনিস। আমাদের সমাজে এই একান্নবর্তী পরিবার প্রথা যতদিন প্রচলিত থাকবে,
ততদিন বাল্যবিবাহ ভিন্ন উপায় নেই। কেবলমাত্র স্বামীটি স্ত্রীলোকের পরিজন নয়, তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেওর, ননদ, ভাজ এসব নিয়ে তাকে ঘরকন্যা করতে হবে। সুতরাং ছোটবেলা থেকেই বউকে সেই পরিবারভুক্ত হতে হবে। দুর্গাচরণবাবু বলিলেন, আগে হ্যাঁ, ঠিক কথা। আচ্ছা, প্রমাণ হলো বাল্যবিবাহ আমাদের সমাজের পক্ষে অত্যন্ত উপযোগী, এটা অনেকেই স্বীকার করেন। কিন্তু এর মধ্যে কিন্তু কথা আছে ভায়া, সেটি আমার আবিষ্কার। কি বলো দেখি? দুর্গাচরণবাবু মাথা চুলকাইতে লাগিলেন, কিছুই বলিতে পারিলেন না। রায়বাহাদুর বলিতে লাগিলেন, বাল্যবিবাহ হবে বটে, কিন্তু একটু বয়স না হলে স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হবে না। আমার কেতাবে মেয়ের বয়স 16 বৎসর আর ছেলের বয়স 24, এটা নির্দিষ্ট করে দিয়েছি। এর পূর্বে তাদের একত্র হতে দেওয়া উচিত নয়। ডাক্তারি শাস্ত্র খুলে দেখো, আমার মতো যথার্থ কিনা বুঝতে পারবে। বলিয়া রায়বাহাদুর একটু গর্বের হাসি হাসিয়া মুখটি উন্নত করিয়া রহিলেন। দুর্গাচরণবাবু অধমুখে কিয়ৎক্ষণ ভাবিয়া বলিলেন, কথা তো ঠিকই, কিন্তু বড় মুশকিল যে। আমার রানীর বয়স এখন ধরুন 12, শ্রাবণ মাসে 12 পেরিয়ে 13 পড়বে। তবে কি 3-4 বছর এখন জামাই আনতে পাবো না? বাড়ির মেয়েরা তাহলে যে। রায়বাহাদুর বাধা দিয়া বলিলেন, কেন জামাই আনতে পাবে না? অবশ্যই পাবে। যেদিন বলবে তোমার জামাইকে পাঠিয়ে দেব, তাকে খাওয়াও দাওয়াও, আদর করো, যত্ন করো, বাড়ির মেয়েরা আমোদ আহ্লাদ করুক, কিন্তু ওই নিয়মটি প্রতিপালন করতে হবে। দুর্গাচরণবাবু বলিলেন, বড় সমস্যার কথা। রায়বাহাদুর উৎসাহে উচ্চ হইয়া বসিয়া বলিলেন, সমস্যাই তো এই রকম সব সমস্যার সমাধান করেছি বলেই তো আমার কেতাবের নাম সামাজিক সমস্যা সমাধান। এর সুন্দর উপায় আমি বের করেছি, যদিও হঠাৎ সেটা কারুর মনে আসে না। আসলেও উপায়টি কিন্তু খুবই সোজা। কি উপায়? বউ অন্দরে থাকবে, ছেলে বাইরের ঘরে শোবে, ব্যাস হয়ে গেল। কেমন সহজ উপায় নয়? বলিয়া রায়বাহাদুর হা হা করিয়া হাসিতে লাগিলেন। দুর্গাচরণবাবু কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। শেষে বলিলেন, লোক তো ধর্ম তো, সেটা কি ভালো হয়? কেহ কথার প্রতিবাদ করিলে রায়বাহাদুর অত্যন্ত রাগিয়া যান। বলিলেন, আমি ভালো বুঝেছি তাই লিখেছি। তোমার ভালো বোধ না হয় অন্যত্র তোমার মেয়ের বিয়ের চেষ্টা করে দেখতে পারো। আমার এক কথা, পাহাড় নড়ে তো নড়বে, প্রফুল্ল মিত্তিরের কথা নড়বে না। বলিয়া তিনি গম্ভীরভাবে বসিয়া রহিলেন। রায়বাহাদুরের এই ভাবান্তর দেখিয়া দুর্গাচরণবাবু ভীত হইয়া পড়িলেন। পাত্রটি হাতছাড়া হইলে বড়ই দুঃখের বিষয় হইবে। বৎসরে 40,000 টাকা জমিদারির আয়, কলিকাতায় 2-3 খানি বাড়ি আছে। রায়বাহাদুরের ওই একমাত্র পুত্র, বিয়ে পড়িতেছে, সুশীল, সচ্চরিত্র, সুপুরুষ, 1 পয়সা পণ দিতে হইবে না। এমন সুযোগটি আর কোথায় পাওয়া যাইবে? তাই সবিনয়ে নানা মিষ্ট কথায় দুর্গাচরণবাবু তাহার ভাবী বৈবাহিকের মনস্তুষ্টি সম্পাদনে যত্নবান হইলেন। বাড়িতে পরামর্শ করিয়া যেমন হয় আগামী কল্লব রাতে গিয়া রায়বাহাদুরকে জানাইয়া আসিবে বলিলেন। রায়বাহাদুর তখন হাসিতে হাসিতে সপারিষদ বিদায় গ্রহণ করিলেন। তাহার বৃহৎ ল্যান্ডো গাড়ি যুগল ওয়েলারের পদভরে দুর্গাচরণবাবুর ক্ষুদ্র গলি কাঁপাইয়া সদর রাস্তায় বাহির হইয়া গেল। ফাল্গুন মাসেই শুভ বিবাহ ক্রিয়া সম্পন্ন হইয়া গেল।
রায়বাহাদুরের পুত্রের নাম শ্রীমান হেমন্ত কুমার। ফুলশয্যা হয় নাই, হইয়াছিল বই কি, কিন্তু তাহার পর যে কয়টি দিন বধূ সেখানে রহিল, বরের সহিত তাহার সাক্ষাৎ হইল না। রায়বাহাদুর পূর্বেই তাহার স্ত্রী ও পরিবারস্থ অন্য সকলের প্রতি তাহার ভীষণ আজ্ঞা প্রচার করিয়া রাখিয়াছিলেন। গৃহিণী নিজের স্বামীকে বেশ চিনিতেন, সুতরাং হুকুম রদ করাইবার জন্য আর বৃথা চেষ্টা করিলেন না। সপ্তাহকাল থাকিয়া রানী পিত্রালয়ে চলিয়া গেল। দুর্গাচরণবাবু জামাতাকে নিমন্ত্রণ করিয়া আনা বুদ্ধির কার্য বলিয়া বিবেচনা করিলেন না। গৃহিণী কর্তৃক এ বিষয়ে বারবার অনুরুদ্ধ হইয়া কহিলেন, দেখো, জামাইকে সকালবেলা নিয়ে এসে বেলাবেলি ফিরে পাঠাতে পারি, কিন্তু তার ছেলের সঙ্গে বউয়ের দেখা হয়নি এ কথা বেয়াই যদি বিশ্বাস না করেন, আমি তখন সাফাই সাক্ষী পাবো কোথা? বেয়াইয়ের মেজাজ তো জানো। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হইল। দুর্গাচরণবাবু রানীকে শিবপুরে তাহার বড় মেয়ের শ্বশুর বাড়িতে রাখিয়া মাতব্বর এলিবাই সাক্ষী সৃষ্টি করিয়া আসিয়া তাহার পর হেমন্ত কুমারকে গৃহে আনিয়া জামাতর্চনা করিলেন। আষাঢ় মাসে রায়বাহাদুর বধূকে নিজে বাটিতে আনয়ন করিলেন। হেমন্ত এতদিন অন্তঃপুরেই শয়ন করিত, এইবার বহির্বাটিতে নির্বাসিত হইল। এবছর তাহার এক্সামিনের পড়া, কিন্তু মেঘদূত মুখস্থ করিয়া ও পয়ারাদি বিবিধ ছন্দে বিরহমূলক নানা কবিতা লিখিয়া সে বর্ষা যাপন করিতে লাগিল। 2 বার জলযোগ ও 2 বার আহার করিবার জন্য মাত্র হেমন্ত কুমার অন্তঃপুরে প্রবেশ করিত। বধূ আসিবার দিন 15 পরে একদিন হঠাৎ উভয়ের চোখাচোখি হইয়া গেল। মাঝে মাঝেই এইরূপ চোখাচোখি হইতে লাগিল। নির্দিষ্ট 4 বার ভিন্ন আরও 2-3 বার অন্তঃপুরে প্রবেশ করিবার আছিলা হেমন্ত আবিষ্কার করিয়া লইল। সন্ধ্যার পূর্বে একদিন জল খাইয়া ফিরিবার পথে হেমন্ত দেখিল বধূ এক স্থানে জড়সড় হইয়া ঘোমটা দেয়া দাঁড়াইয়া আছে, আশেপাশে কেহ নাই। যাইবার সময় সে বধূর শাড়িটি স্পর্শ করিয়া গেল। ইহার পর হইতে প্রায় প্রতিদিনই এরূপ ঘটিত। ক্রমে পত্র বিনিময়, তাম্বুল বিনিময় এবং আরও কি কি বিনিময় ঠিক জানি না, সেই ক্ষণিক মিলনই সম্পন্ন হইতে লাগিল। বর্ষা কাটিল, শরৎকাল আসিল। ভাদ্রের শেষ সপ্তাহে বঙ্গবাণী মাসিক পত্রিকায় চকরের ব্যথা শীর্ষক হেমন্তের একটি কবিতা ছাপা হইল। নিম্নে তাহার নাম স্বাক্ষরিত ছিল। কবিতাটি কেমন করিয়া রায় বাহাদুরের চক্ষে পড়িয়া যায়। পরদিন তিনি বৈবাহিককে পত্র লিখিলেন, বধূমাতা অনেক দিন আসিয়াছে, মার জন্য বোধ হয় তাহার অত্যন্ত মন কেমন করে, অতএব আশ্বিন মাস পড়িলেই তুমি তাহাকে কিছুদিনের জন্য লইয়া যাইবে। দুর্গাচরণবাবু আসিয়া কন্যাকে গৃহে লইয়া গেলেন। কার্তিক মাসে প্রেসিডেন্সি কলেজ খুলিবার 2-3 দিন পরে ক্লাসে বসিয়া হেমন্ত একখানি পত্র পাইল। শিরোনাম আর হস্তাক্ষর অপরিচিত, বাংলায় লেখা এবং স্ত্রীলোকের লেখা বলিয়া বোধ হইল। দেখিয়া হেমন্ত একটু আশ্চর্য হইল, কারণ কলেজের ঠিকানায় কখনো তাহার পত্রাদি আসে না। টিকিটের ওপর মোহর দেখিল শিবপুর। পার্শ্বপ্রবিষ্ট জনৈক ছাত্র বলিল, গিন্নির চিঠি নাকি? না বলিয়া পত্রখানি হেমন্ত কোটের বুক পকেটে লুকাইয়া রাখিল এবং অধ্যাপকের বক্তৃতার প্রতি বিশেষ মনোসংযোগের ভান করিয়া রহিল। আসলে তাহার মনের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উদিত হইতেছিল। শিবপুরে আমার বড় শালীর শ্বশুর বাড়ি, সেখান হইতেই কি পত্র আসিল?
কখনো তো আসে না, আজ আসিল, তাহার কারণ কি? রানী কি তাহার দিদির মারফত তাহাকে চিঠি পাঠাইয়াছে? তাহাই যদি হয়, তবে দিদির মারফত আমাকে এ চিঠি লেখা আমার উচিত হইবে কিনা? যদি লিখি, তবে বাবার তাহা ধরিয়া ফেলিবার সম্ভাবনা আছে কিনা? সকলের বাবা যেরূপ, আমার বাবা সেরূপ নহেন কেন? এমন কঠিন, এমন নিষ্ঠুর কেন? এই সকল দুরূহ বিষয় চিন্তা করিতে করিতে হঠাৎ হেমন্ত পিপাসা অনুভব করিল। ক্লাসের শেষ দিকে এবং দরজার অতি নিকটেই সে বসিয়াছিল। শুরুত করিয়া বাহির হইয়া গেল। জলের জন্য দারোয়ানের নিকট তাহাকে যাইতে হইল না, কারণ পকেটের ভিতর লেফাফার মধ্যেই তাহার তৃষাহর পদার্থটি ছিল। বাগানে নামিয়া গিয়া পত্রখানি খুলিয়া সে পাঠ করিল। তাহাতে লেখা ছিল, কল্যাণ বরেশু, ভাই হেমন্ত, আমাকে চিনিতে পারিবে কিনা বলিতে পারি না, কারণ একদিন মাত্র বাসর ঘরে আমায় তুমি দেখিয়াছিলে, তাহাও ৮-৯ মাস পূর্বে। আমি তোমার দিদি হই, তোমার শ্বশুর মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা। উপরে লিখিত ঠিকানায় আমার শ্বশুরালয়। আমার দিদি শাশুড়ি তোমায় দেখেন নাই, একবার দেখিতে ইচ্ছা করেন। তোমার কলেজ হইতে শিবপুর এমন তো কিছু দূরে নহে, বড়জোর ১ ঘণ্টার পথ। শিবপুর ঘাটে নামিয়া যাহাকে আমাদের ঠিকানা বলিবে, সেই পথ দেখাইয়া দিতে পারিবে। তোমার সঙ্গে আমারও অনেক অত্যাবশ্যক কথা আছে, অতএব যত শীঘ্র পারো অবশ্য একদিন আসিবে। বেলা 12টা হইতে 2টার মধ্যে আসিলেই ভালো হয়। আমার শ্বশ্রু ঠাকুরানীর অনুমতি অনুসারেই এ পত্র তোমায় লিখিতেছি। আশীর্বাদিকা, তোমার দিদি যামিনী। পুনঃ, রানী গতকল্য হইতে এখানে আছে। আগামী রবিবার বাবা আসিয়া তাহাকে লইয়া যাইবেন। পত্রখানি, বিশেষত শেষ 2 লাইন 2-3 বার পাঠ করিয়া হেমন্ত ক্লাসে ফিরিয়া গেল। অধ্যাপক মহাশয় তখন সনেটের স্বরূপ বুঝাইয়া বলিতেছিলেন। শেষ 2 লাইনেই সনেটের সমস্ত মিষ্ট রসটুকু জমা হইয়া থাকে। সেদিন কলেজে বাকি কয়েক ঘণ্টা কি যে বক্তৃতা হইল, হেমন্ত তাহা কিছুই বুঝিতে পারে নাই। রাত্রে শয়ন করিয়া সে ভাবিতে লাগিল, রানী আসিয়াছে বলিয়া কি দিদি ডাকিয়া পাঠাইলেন? তাহার দিদি শাশুড়ি সত্যই আমাকে দেখিবার জন্য ব্যাকুল। সেখানে গেলে রানীর সঙ্গে আমার দেখা হইবে কি? যেরকম কপাল, ভরসা হয় না। পিতৃসত্য রক্ষা করিবার জন্য রামচন্দ্র বনে গিয়াছিলেন। আমি কন্যা হইয়া বাবার সত্য ভঙ্গ করাই কেন? এই রূপে যদি দিদির মনের ভাব হয় হোক, তাহারা যদি আমায় জল খাওয়াইবার জন্য পীড়াপিড়ি করে, কখনোই খাইব না, একটা পান পর্যন্ত খাইব না। আবার তাহার মনে হয়, না, দেখা হইবে বই কি, অবশ্যই হইবে। সকল কথা জানিতে পারিয়াই বোধ হয় দিদি আমাকে সেখানে লইয়া যাইতেছেন। দিদির বাবাই সত্যবদ্ধ, দিদি তো আর সত্যবদ্ধ হন নাই। বোধ হয় আমাদের দুঃখে প্রাণ কাঁদিয়াছে, তাই এই কৌশল অবলম্বন করিয়াছেন। নহিলে বাড়ির ঠিকানায় চিঠি না লিখিয়া কলেজের ঠিকানায় চিঠি লিখিলেন কেন? রানী সেখানে রবিবার অবধি আছে, এ কথাই বা বিশেষ করিয়া লিখিবার কারণ কি? দেখা বোধ করি হইতে পারে। এইরূপ নানা চিন্তায় রাত্রি প্রভাত হইল। হেমন্ত আজ স্নানাহার একটু তাড়াতাড়ি সারিয়া লইল। অন্যদিন অপেক্ষা 1 ঘণ্টা পূর্বেই আজ কলেজে যাত্রা করিল। আজ নাকি 11টা হইতে লেকচার আরম্ভ। 11:15টার সময় কলেজের সম্মুখে গাড়ি হইতে নামিয়া কোচম্যানকে হেমন্ত বলিল, আজ বাড়ি ফিরিতে তাহার দেরি হইবে, 4টার পূর্বে গাড়ি আনিবার প্রয়োজন নাই। গাড়ি চলিয়া গেল। দারোয়ানের নিকট পুস্তকাদি রাখিয়া হেমন্ত একখানি ঠিকা গাড়ি লইল। তখনও কলিকাতায় বৈদ্যুতিক ট্রাম হয় নাই, ঘোড়ার ট্রাম। মাঝে মাঝে অচল হইয়া পড়িত, তাই ট্রামকে সে বিশ্বাস করিতে পারিল না।
ঠিকা গাড়িতে চাঁদপাল ঘাট, সেখান হইতে নৌকা যোগে শিবপুর। গঙ্গাবক্ষ হইতে শিবপুর দেখা যাইতে লাগিল। হেমন্ত সেই দিকে ব্যাকুলভাবে চাহিয়া রহিল। নৌকাখানা চলিতেছে একেবারে গজেন্দ্র গমনে, দাঁড়ি বেটারা কুড়ের বাদশা। শিবপুর ঘাটে নামিয়া বাড়ি অনুসন্ধান করিয়া লইতেও কিছুটা সময় নষ্ট হইল। শুনিল গৃহকর্তা হাওড়ার উকিল, তাহার পুত্র বাগবাজারে যাহার বিবাহ হইয়াছে, সে কলিকাতায় কোর্ট হাউসের নায়েব খাজাঞ্চি। পথের লোকের নিকটেই এ সংবাদ হেমন্ত সংগ্রহ করিল। 17 নম্বরের সম্মুখীন হইবা মাত্রই হেমন্ত ঘড়ি খুলিয়া দেখিল কলেজ হইতে আসিতে প্রায় 1 ঘণ্টা 20 মিনিট লাগিয়াছে। ডাকাডাকিতে একজন ভৃত্য আসিয়া দ্বার খুলিল। পরিচয় লইয়া অন্তঃপুরে এসে সংবাদ দিতে গেল। ক্রমে একজন ঝি আসিয়া বলিল, জামাইবাবু ভালো আছেন তো? আসুন, বাড়ির ভেতর আসুন। তাহার পশ্চাৎ পশ্চাৎ হেমন্ত ক্রমে দ্বিতলের একটি কক্ষে উপনীত হইল। অল্পক্ষণ পরেই, কি ভাই, চিনতে পারো? বলিয়া 19 কিংবা 20 বছর বয়সের গৌরবর্ণা হাস্যময়ী এক যুবতী আসিয়া প্রবেশ করিলেন। তাহার কোলে 1 বৎসরের একটি শিশু। হেমন্তের মনে পড়িল বাসর ঘরে ইহাকে দেখিয়াছিল বটে। যামিনী দিদি বলিয়া তাহাকে প্রণাম করিতে উদ্যত হইল। যামিনী বলিল, হয়েছে ভাই, আমি অমনি তোমায় আশীর্বাদ করছি। আর আশীর্বাদের দরকারই বাকি? রানীর সঙ্গে যেদিন তোমার বিয়ে হয়েছে সেই দিনই তো রাজা হয়েছ। বলিয়া যামিনী সুমিষ্ট হাসির লহরী তুলিল। সঙ্গে সঙ্গে রুদ্ধ জানালার বাহিরে বারান্দা হইতে একাধিক তরুণী চাপা কণ্ঠে হাসির একটা গুঞ্জন ধ্বনিও শোনা গেল। কে না ছুরিগুলো, পালা বলছি এখান থেকে। বলিয়া যামিনী বাহির হইবা মাত্রই ঝমঝম শব্দ করিতে করিতে কয়েক জোড়া চরণ সিঁড়ি দিয়া নামিয়া গেল। যামিনী ফিরিয়া আসিলে হেমন্ত জিজ্ঞাসা করিল, দিদি আমায় ডেকেছেন কেন? কেন বলো দেখি, যদি বলতে পারো সন্দেশ খাওয়াবো। বলিয়া যামিনী হাসিতে লাগিল। বলতে পারলাম না দিদি, সন্দেশ আমার ভাগ্যে নেই। বলিয়া হেমন্ত খোকাকে লইবার জন্য হাত বাড়াইল। খোকা এই অপরিচিত ব্যক্তির কোলে যাইতে একেবারেই রাজি হইল না। তাহার মা তাহাকে কত করিয়া বোঝাইল, যাও বাবা, কোলে যাও, তোমার মেছো মছাই হন, তোমায় কত ভালোবাসেন, কত আদর করবেন, নক্ষী বাবা, যাও বাবা। পাজি হতভাগা ছেলে, কোলে না গেলি তোর বই গেল। বাড়ির কুশলাদি জিজ্ঞাসার পর যামিনী বলিল, হ্যাঁ ভাই, কটা অবধি তুমি এখানে থাকতে পারবে? হেমন্ত এই অঙ্কটি পূর্বেই মনে মনে করিয়া রাখিয়াছিল। বলিল, বেলা 2:30টার সময় আমাকে বেরুতে হবে দিদি। ঘরে ক্লক ছিল। যামিনী দেখিল 12:30 প্রায় বাজে। বলিল, আচ্ছা, দিদিমাকে তবে ডেকে আনি। 2 মিনিট পরে হেমন্ত শুনিল ঝুমঝুম করিয়া মলের শব্দ নিকটে আসিতেছে। হেমন্ত ভাবিল, যামিনী দিদির পায়ে তো এক কাছে করিয়া ডায়মন্ড টাকা মল দেখিয়াছি, ঝুমঝুম করিয়া কে আসে? দিদিমার আওয়াজ কি এই রকমটা হইবে? সেই শব্দ কিন্তু ঘর অব্দি আসিল না, বাহিরেই থামিয়া গেল। যামিনী একাকিনী প্রবেশ করিয়া হাসিয়া বলিল, দিদিমার এখন অবসর হলো না ভাই, এখনো তার আহ্নিক সারা হয়নি। অন্য কাউকে তোমার যদি দরকার হয় তা বলো, আর কাউকে চাই? হেমন্তের মুখ রাঙা হয়ে উঠল। আশায় ও আনন্দে তাহার বুকটি ঢিপ ঢিপ করিতে লাগিল। যামিনী হাসিয়া বাহির হইতে যাহাকে টানিয়া আনিল,
কুসুম রঙের শাড়িতে তাহার আপাদ মস্তক আবৃত। তাহাকে ভেতরের দিকে ঠেলিয়া দিয়া সে বলিল, এই নাও তোমার রানী, নাও ভাই রাজা। রাজা রানীর অভিনয় আমরা কেউ আড়ি পেতে দেখব না, সে আমরা থিয়েটারেই দেখে নিয়েছি। আমি এখন চললাম, নিশ্চিন্ত হয়ে 2টো অবধি তুমি রাজত্ব করো, আমি ততক্ষণ তোমার জন্য জল খাবার তৈরি করিকে। বলিয়া যামিনী কোনো উত্তরের অপেক্ষা মাত্র না করিয়া সশব্দে সিঁড়ি দিয়া নামিয়া গেল। কার্তিক মাস কাটিল, অগ্রহায়ণ আসিল। রানী পিত্রালয়ে। এখন আর হেমন্তের কলেজ নাই, বক্তৃতা সাঙ্গ হইয়া গিয়াছে। ফাল্গুন মাসে পরীক্ষা। কয়েকদিন বাড়িতে থাকিয়া হেমন্ত বলিল, এখানে গোলমেলে আমার পড়াশোনার বড়ই ব্যাঘাত হচ্ছে, কলকাতার মেসে গিয়েই কয়টা মাস আমি থাকি। পুত্রের এই অধ্যয়ন স্পৃহার পিতা কোনো বাধা দিলেন না। হেমন্ত মেসে গিয়া রহিল। ইতিমধ্যে তাহার শ্যালীপতি কুঞ্জলালের সহিত আলাপ হইয়া গিয়াছিল। মাঝে মাঝে অফিসের পর কুঞ্জ আসিয়া তাহাকে শিবপুরে ধরিয়া লইয়া যাইত। যামিনীর ভগিনী স্নেহ এই সময় অত্যন্ত বাড়িয়া উঠিয়াছিল। প্রায়ই সে রানীকে পিতৃগৃহ হইতে আনাইয়া নিজের কাছে রাখিত। ফাল্গুন মাসে হেমন্তের পরীক্ষা হইল। রায়বাহাদুর বধূকে নিজ বাটিতে পুনরানয়ন করিলেন। বৈশাখের শেষে বিয়ে পরীক্ষার ফল বাহির হইল। হেমন্তের নাম গেজেটে কোথাও খুঁজিয়া পাওয়া গেল না। গ্রীষ্মের ছুটির পর কলেজ খুলিলে রায়বাহাদুর পুত্রকে বলিলেন, বাড়িতে গোলমেলে পড়াশোনা ভালো হবে না, তুমি বরং কলকাতায় মেসে গিয়ে থাকো। পিতাকে হেমন্ত কিছু বলিতে সাহস করিল না। মার কাছে গিয়া মেসে থাকা যে কি কষ্ট, আহারাদির বন্দোবস্ত সেখানে যে কিরূপ শোচনীয় ও স্বাস্থ্যহানিকর, সমস্তই সবিস্তারে বর্ণনা করিল। গৃহিণী সভয়ে স্বামীর নিকট এ কথা উত্থাপন করিয়া ভৎসিত হইয়া ফিরিয়া আসিলেন। মেসেই হেমন্তকে যাইতে হইল। পিতা আজ্ঞা অনুসারে প্রতি রবিবার প্রাতে হেমন্ত বাড়ি আসে। জলযোগাদির পর বৈকালে আবার বাসায় ফিরিয়া যায়। অন্তঃপুরে যাতায়াতের পথে রানীর শাড়ির রংটি পর্যন্ত আর সে দেখিতে পায় না। 2 রবিবার এই রূপে কাটিলে বাড়ির একজন ঝিকে ঘুষ দিয়া স্ত্রীর নিকট হেমন্ত পত্র পাঠাইল। রবিবারে রবিবারে ঝির মারফত উভয়ের পত্র ব্যবহার চলিতে লাগিল। ক্রমে পূজা আসিল। ছুটিতে হেমন্ত বাসা ছাড়িয়া বাড়ি আসিল। বড় আশা করিয়াছিল অন্তত বিজয়ার প্রণাম করিবার উপলক্ষেও রানী একবার তাহার কাছে আসিতে পারিবে, কিন্তু তাহার সে আশাও বিফল হইল। হেমন্ত এখন হইতে বড়ই হতাশ্বাস হইয়া পড়িল। যখন বাড়ি আসে চুপ করিয়া উদাস নেত্রে বসিয়া থাকে। কখনো কখনো মাথায় হাত দিয়া বসিয়া ভাবে। এক রবিবারে ঝি নিরিবিলি পাইয়া হেমন্তকে বলিল, দাদা বাবু, বৌদিমণি রোজ রাত্রে কাঁদেন। হেমন্ত বলিল, কেন ঝি, কাঁদে কেন? ঝি বলিল, হাজার হোক দাদা বাবু, স্বামী তো। দাদা, দিদিমণি বলেন এমন কপাল করে এসেছিলাম যে স্বামীকে চোখেও একবার দেখতে পাইনি। তুই কি করে জানলি ঝি? যে ঘরে বৌদিমণি শোন, আমিও সেই ঘরের মেঝেতেই বিছানা করে শুই কি না। পরের রবিবার ঝি বলিল, দাদা বাবু, আপনি একটিবার বৌদিদিমণির সঙ্গে দেখা করুন। হেমন্ত বলিল, উপায় কি? আপনি যদি এক কাজ করেন তো হয়। কি কাজ ঝি? আপনি যেমন রবিবারে আসেন, একদিন যদি বলেন আমার শরীর খারাপ হয়েছে কি কিছু হয়েছে, এই বলে যদি থেকে যান, তাহলে অনেক রাত্রে সবাই ঘুমুলে আমি আস্তে আস্তে উঠে এসে আপনাকে দৌড় খুলে দিতে পারি। হেমন্ত বসিয়া ভাবিতে লাগিল।
রানী যে ঘরে শয়ন করে সিঁড়ি দিয়া দোতলায় উঠিয়া সেই প্রথম ঘর। তাহার পিতার শয়ন ঘর সেখান হইতে কিছু দূরে। খুব সাবধানে যাইতে পারিলে বোধহয় সফল হওয়া বিচিত্র নহে, কিন্তু বড় ভয় করে যদি ধরা পড়িয়া যান। ছি ছি, সে বড় কেলেঙ্কারি। ঝি বলিল, কি বলেন দাদাবাবু? তোমার বউ দিদিমণি কি বলেন? তিনি বলেন, না ঝি, ওসব কাজ নেই, আমার বড় ভয় করে। আচ্ছা, আমি ভেবে দেখব বলিয়া ঝিকে হেমন্ত আপাতত বিদায় দিল। বাসায় ফিরিয়া গিয়া রোমিও জুলিয়েট নাটক পড়িতে পড়িতে হঠাৎ তাহার মনে হইল, যদি দড়ির মই পাই তবে বাগান দিয়া পশ্চাতের জানালার পথে আমিও রাত্রে রানীর ঘরে প্রবেশ করিতে পারি। অনেক সন্ধানে জানিতে পারিল, সাহেব বাড়িতে 15 টাকা মূল্যে দড়ির মই কিনিতে পাওয়া যায়। কাল বিলম্ব না করিয়া সেই মই একটি হেমন্ত কিনিয়া আনিল। পরবর্তী রবিবারে ছোট একটি হাত ব্যাগের মধ্যে সেই মইটি লুকাইয়া হেমন্ত বাড়ি গেল। যথাসময়ে ঝির দ্বারায় সেই মই এবং একখানি পত্র স্ত্রীর নিকট চালান করিয়া দিল। পত্রে এই প্রকার লেখা ছিল, হৃদয়ের রানী আমার, 1 বৎসর কাল বিচ্ছেদ সহিলাম, আর পারি না। তোমায় একটিবার দেখিতে না পাইলে এইবার আমি পাগল হইয়া যাইব। ঝি যে উপায় বলিয়াছিল তুমি তাহাতে অমত করিয়াছিলে। আমিও অনেক ভাবিয়া চিন্তিয়া দেখিলাম উহা নিরাপদ নহে। এবার কিন্তু একটি সুন্দর উপায় আমি আবিষ্কার করিয়াছি। তুমি যদি সাহস করো তবেই আমাদের মিলন হইতে পারে। ঝির হাতে যে জিনিসটি পাঠাইলাম তাহা একটি দড়ির মই। উহার একটা প্রান্ত তোমার ঘরের বাগানের দিকে যেই জানালা আছে সেই জানালায় বাঁধিয়া যদি নিম্নে ঝুলাইয়া দাও, তবে আমি বাগান হইতে ওই মই দিয়া অনায়াসে তোমার ঘরে উঠিয়া যাইতে পারি। দড়ি খুব শক্ত, ছিঁড়িবার কোনো ভয় নাই। এখন তুমি সাহস করিলেই হয়। কল্ল রাত্রি 11টার সময় মইটি জানালায় বেশ শক্ত করিয়া বাঁধিয়া উহা নিচে ফেলিয়া দিবে। 11টা হইতে 11:30টার মধ্যে আমি প্রাচীর ডিঙাইয়া বাগানের ভেতর দিয়া তোমার জানালার নিকট গিয়া পৌঁছিব। এ প্রস্তাবে তুমি যদি সম্মত না হও, তাহা হইলে আমার মর্মান্তিক কষ্ট হইবে জানিও। লক্ষ্মীটি আমার, ইহাতে অমত করিও না। কোনো ভয় নাই, বিপদের কিছুমাত্র আশঙ্কা নাই। আবার ভোরবেলায় ওই মই দিয়া নামিয়া আমি কলিকাতায় চলিয়া যাইব। ইতি তোমার স্বামী। ঘণ্টা 2 পরে ঝি আসিলে হেমন্ত জিজ্ঞাসা করিল, কি ঝি, মত হয়েছে? ঝি বলিল, হয়েছে, কিন্তু অনেক কষ্টে। তবে কাল রাত্রে 11টার পরে আমি আসব? আসবেন। আচ্ছা, তবে কথা রইল, তোমরা ঠিক থেকো। ঠিক থাকবো দাদাবাবু। কলিকাতায় শীতটা এবার বড় শীঘ্রই পড়িয়া গিয়াছে। যদিও এখনো অগ্রহায়ণ মাস শেষ হয় নাই, তথাপি জলের দাঁত বেশ তীক্ষ্ণ হইয়াছে। সন্ধ্যারাত্রেও গায়ে লেপ সহ্য হয়। দিবসেও লোকে গরম মোজা ব্যবহার করিতে আরম্ভ করিয়াছে। সংবাদপত্রে প্রকাশ, কোহাট গিরিবর্তে তুষারপাত হইয়া গিয়াছে। অন্ধকার রাত্রি। বীরলজ্জতার ঘড়িতে ঠং ঠং করিয়া 11টা বাজিল। ভবানীপুরের যে অংশে রায়বাহাদুর প্রফুল্ল মিত্রের বাস, তাহা রসা রোড হইতে কিছু দূর পশ্চিমে। সদর ফটকটি বড় রাস্তার ওপর। বাড়ির পশ্চাতের বাগানের 2 দিক দিয়া অপেক্ষাকৃত জনহীন পথ। বাগানের পশ্চিম দিকে পথটি তো আরও জনহীন, কারণ তাহার অপর পারে কয়েকটা সুরকির কল। রাত্রে সেখানে কেহ বড় থাকে না। 11টা বাজিবার অল্পক্ষণ পরেই কাঁসারিপাড়া রাস্তার মোড়ে
একখানি ঠিকা গাড়ি আসিয়া দাঁড়াইল। কালো আলোয়ানে আবৃত দেহ এক ব্যক্তি গাড়ি হইতে নামিয়া কোচম্যানকে ভাড়ার টাকা দিল। গাড়ি তখন সেখান হইতে ধীরে ধীরে সরিয়া গেল। বলা বাহুল্য, যুবক আর কেহ নহে, বিরহ জরাক্রান্ত আমাদেরই হেমন্ত। হেমন্ত তখন দ্রুত পদক্ষেপে তাহাদের বাগানের পশ্চাতে রাস্তাটির দিকে চলিল। কাছাকাছি আসিয়া সে নিজ গতিবেগ কিঞ্চিৎ হ্রাস করিয়া দিল। রাস্তাটি যেখানে বাঁকিয়া বাগানের দিকে গিয়েছে, সেখানে হেমন্ত দেখিল একজন কনস্টেবল কম্বলের ওভারকোট গায়ে দিয়া এক বাড়ির দেউড়িতে বসিয়া সিগারেট খাইতেছে। চোরের মন! হেমন্ত আর চোখে তাহার পানে চাহিতে লাগিল। সেই মোড়ের উপর যে লণ্ঠন ছিল, কিছু দূর অবধি বাগানের প্রাচীর তদ্বারা আলোকিত, তাহার পর অন্ধকার। হেমন্ত ভাবিল ওই অন্ধকার অংশের কোনো একটা সুবিধা মতো স্থানেই প্রাচীর লঙ্ঘন করিতে হইবে। অনেক বয়স অবধি সে জিমন্যাস্টিক করিয়াছিল, এখনো রীতিমতো ফুটবল খেলে। তাহার হাতে পায়ে বিলক্ষণ বল। প্রাচীর লঙ্ঘনের উপযোগী একটা স্থান সে অন্বেষণ করিতে লাগিল। এমন সময় দূরে কাহার পদশব্দ শুনিল, সুতরাং অপেক্ষা করিতে হইল। অথচ এক স্থানে দাঁড়াইয়া থাকাও চলে না। যেদিক হইতে পদশব্দ আসিতেছিল সেই দিকেই হেমন্ত যাইতে লাগিল। ক্রমে দেখিল দোকানি অথবা মিস্ত্রি শ্রেণীর একজন লোক তাহাকে অতিক্রম করিয়া গেল। হেমন্ত আবার ফিরিল। যে স্থানটা সে লঙ্ঘনের জন্য নির্বাচিত করিয়াছিল, তাহার অপর দিকে বাগানের একটা বৃহৎ জামরুল গাছ আছে। প্রাচীর হইতে লাফ দিয়া সেই গাছের একটা ডাল ধরিয়া ঝুলিয়া পড়াই তাহার অভিপ্রায়। অনেক কষ্টে হেমন্ত প্রাচীরে উঠিল। উঠিতে তাহার হাঁটু ছিঁড়িয়া গেল, কনুয়ে আঘাত লাগিল। অহ, কবি সত্যি বলিয়াছিলেন, প্রেমের পথ মসৃণ নহে। প্রাচীরে বসিয়া ডাল ধরিবার চেষ্টায় হেমন্ত হাত বাড়াইল, কিন্তু কোনো ডাল লাগাল পাইল না। একে অন্ধকার, তাহাতে ডালগুলাও কালো কালো। এবার হেমন্ত কষ্টে সৃষ্টে প্রাচীরের উপর দণ্ডায়মান হইল। হাত বাড়াইল, তথাপি ডাল ধরিতে পারে না। এমন সময় আর এক ব্যক্তির পদধ্বনি সে শুনিতে পাইল। ভাবিল প্রাচীরে দাঁড়াইয়া থাকিলেও নিশ্চয় দেখিতে পাইবে। অন্ধকারে এইখানেই ঘুপটি মারিয়া বসিয়া থাকি। বসিবার সময় প্রাচীরের সিমেন্ট কিছু খসিয়া নিম্নে পড়িয়া গেল। যে আসিতেছিল সে এই শব্দে দাঁড়াইল। ভাবিল বোধহয় জামরুল পড়িয়াছে। সে এই পাড়ারই লোক, পূর্বেও এখান হইতে জামরুল কুড়াইয়া খাইয়াছে। জামরুল খুঁজিতে খুঁজিতে ঊর্ধ্বে দৃষ্টি করিয়া বাবা গো, চোর বলিয়া সে দৌড় দিল। তাহার কীর্তি দেখিয়া হেমন্তর হাসি পাইল, কিন্তু পরক্ষণেই ভয়ের কারণ উপস্থিত হইল। শুনিল মোড়ের ওপর হইতে একটা গম্ভীর স্বর, अरे कौन है, क्या है रे? কম্পিত স্বর, एक तो चोर है कांस्टेबल जी। कहा कहा? ओए वहाँ मित्तिर बाबूदेर पांचिल में एक तो चोर बैठा है, बैठ के जामरुल खाता है। এই কথা শুনিবা মাত্র কনস্টেবল এক ভীষণ চিৎকার ছাড়িল। হেমন্ত প্রাচীরে বসিয়া প্রমাদ গণিল। পরক্ষণে শুনিল নাগড়া জুতার আওয়াজ ছুটিয়া আসিতেছে। বুলস আই লণ্ঠনের তীব্র আলোক পথে পড়িল। হেমন্ত তখন নিরুপায় হইয়া বাগানের ভিতর লাফ দিল। সেখানে কতগুলি ভাঙা ইট পড়িয়াছিল, তাহাতে হেমন্তর শরীরের স্থানে স্থানে আঘাত লাগিল। কনস্টেবলটা ছুটিতে ছুটিতে সেইখান বরাবর আসিয়া দাঁড়াইল। প্রাচীরের ওপর গাছের ওপর তীব্র আলোকপাত করিয়া আবার ছুটিতে ছুটিতে ফিরিয়া গেল। হেমন্ত তখন আস্তে আস্তে উঠিয়া দাঁড়াইল। বাড়ির দিকে চাহিয়া দেখিল দ্বিতলের একটি জানালা হইতে সামান্য আলোক আসিতেছে। অপর সমস্ত জানালাগুলি একেবারে অন্ধকার। দাঁড়াইয়া ধুতিখানি হেমন্ত খুলিয়া ফেলিল।
নিম্নে ফুটবল খেলিবার হাঁটু অবধি পা জামা পরিয়া আসিয়াছিল, কারণ ধুতি লটর পটর করিয়া দড়ির মইয়ে চড়া অসুবিধা হইবে। ধুতিখানি সে জামরুল গাছের ডালে টাঙাইয়া রাখিল, ভোরে ফিরিবার সময় আবার পরিয়া যাইবে। কোমরে আলোয়ানখানা যেমন বাঁধা ছিল তেমনি বাঁধা রহিল। এই অবস্থায় হেমন্ত জানালার দিকে অগ্রসর হইল, কোনো ফুল গাছ পাছে মারাইয়া নষ্ট করিয়া ফেলে এই ভয়ে অত্যন্ত সাবধানে আলপথ খুঁজিয়া খুঁজিয়া যাইতে লাগিল। যখন অর্ধপথ অতিক্রম করিয়াছে তখন হঠাৎ বাগানের দরজা খুলিয়া গেল। ৩-৪ জন লোক লণ্ঠন হস্তে প্রবেশ করিয়া বলিতে লাগিল, কাহা কাহা কনস্টেবল জি। কনস্টেবল বলিল, জামরুলকে পেড়োয়ার ভিড়ে। তখন লোকগুলা ধীরে ধীরে জামরুল গাছের দিকে অগ্রসর হইল। হেমন্ত একটা গাছের আড়ালে দাঁড়াইল, কণ্ঠস্বরে চিনিল তাহাদের বাড়ির জমাদার মহাবীর সিং এবং 2 জন দারোয়ানের সঙ্গে কনস্টেবলটা আসিয়াছে। কিয়ত্তরে গিয়া মহাবীর সিং বলিল, কেহ তো না বুঝা হ্যাঁ। কনস্টেবল বলিল, ভাগ গেলই কা, আপন আখিয়া সে হাম কুত্তে দেখলি হো তহর কির। এক মুহূর্ত পরে ও কা হ্যাঁ বলিতে বলিতে সকলে জামরুল গাছের দিকে চলিল। কয়েক মুহূর্ত পরে হেমন্ত দেখিল বৃক্ষ শাখা হইতে লম্বিত তাহার সেই শ্বেত বস্ত্রখানার উপরে লণ্ঠনের আলোক পড়িয়াছে। সেই বিপদের সময়ও তাহার হাসি পাইল। ধোগহ পকড়লি চোর বলিয়া তাহারা হাল্লা করিয়া সেই বস্ত্রাভিমুখে ছুটিল। নিকটে গিয়া তাহারা বলিল, ধেত্তেরিকে ই তো খালি লুগা বুঝা হে। বস্ত্রখানা তাহারা নামাইয়া লইয়া লণ্ঠনের আলোকে পরীক্ষা করিতে লাগিল। এমন সময় কণ্ঠস্বর শোনা গেল, কা হ্যাঁ মহাবীর সিং। কনস্টেবল প্রভৃতি সেখান হইতে চিৎকার করিয়া বলিল, হুজুর বাগিচা মে চোর ঘুষা হ্যাঁ। রায় বাহাদুর হাঁকিলেন, খোঁজো খোঁজো পাকড়ো। তখন তাহারা লণ্ঠন লইয়া বাগানের ভেতর খুঁজিতে আরম্ভ করিল। হেমন্ত দেখিল বিপদ, এখনই উহারা আসিয়া পড়িবে। এখন উপায় কি? প্রাচীর লঙ্ঘন করিয়া পলায়ন ভিন্ন উপায় নাই। হেমন্ত জুতা খুলিয়া ফেলিল। ইহারাও যেমন বাগানের ভেতর প্রবেশ করিতেছে, সেও গাছের আড়ালে আড়ালে প্রাচীরের দিকে অগ্রসর হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে একজন চিৎকার করিয়া উঠিল, ওকা সারোয়া ভাগে হ্যাঁ। সেখানে একটা কৃত্রিম পাহাড় ছিল। হেমন্ত একটা পাথর তুলিয়া সজোরে তাহাদের দিকে ছড়িয়া দিল। আরে বাপ রে বাপ, জান গেলে রে বাপ বলিয়া একজন আর্তনাদ করিয়া উঠিল। রায় বাহাদুর হাঁকিলেন, ক্যা হুয়া? এই সময় আরো 2-3 খানা প্রস্তর সবেগে আসিয়া পড়িল। লোকগুলা হটিয়া গেল, বলিল, হুজুর পাথর সে মহাবীর সিং কা কপাল ফের দিহি সে। আচ্ছা রহো, হাম বন্দুক নিকালতে হ্যাঁ বলিয়া রায় বাহাদুর সশব্দে জানালা বন্ধ করিয়া দিলেন। হেমন্ত দেখিল প্রাচীরের নিকট যাওয়া এখন আর নিরাপদ নহে। রানীর শয়ন কক্ষের জানালা বরং কাছে। কোনো গতিকে সে যদি জানালার কাছে পৌঁছিতে পারে তবে মই দিয়া উঠিয়া যায়। তারপর বাগানে যত ইচ্ছা তাহারা খুঁজুক, বাবা আসিয়া যত পারেন বন্দুক আওয়াজ করুন। এই ভাবিয়া সে গাছের আড়ালে আড়ালে গুটি গুটি জানালার দিকে অগ্রসর হইল। ক্রমে মই পাইয়া উঠিতে আরম্ভ করিল। সে যখন অর্ধপথ উঠিয়াছে তখন খিড়কি দরজা হইতে গুড়ুম করিয়া বন্দুকের আওয়াজ হইল। লণ্ঠনবাহী ভৃত্যসহ রায় বাহাদুর বাগানে প্রবেশ করিলেন। বধূর জানালার দিকে তাহার দৃষ্টি পতিত হইবা মাত্র তিনি হাঁকিলেন, কে রে কে রে বলিতে বলিতে হেমন্ত জানালায় পৌঁছিয়া গেল। ভিতরে প্রবেশ করিয়া তৎক্ষণাৎ মই টানিয়া তুলিয়া জানালা বন্ধ করিয়া দিল। রায় বাহাদুর হাঁকিলেন, চোর ঘর মে ঘুসা,
चोर घर में घुसा, दौड़ो, सब आदमी भीतर में चलो, पकड़ो। বলিয়া তিনি সদল বলে বাড়ির মধ্যে ছুটিয়া আসিলেন। লোকুলা উঠানে ঘাঁটিটিয়া দাঁড়াইয়া রহিল। তিনি বন্দুক হস্তে ছুটিয়া গিয়া উপরে বধূর শয়ন কক্ষের দ্বার ঠেলিলেন। ঝি কাঁপিতে কাঁপিতে দ্বার খুলিয়া দিল। রায়বাহাদুর প্রবেশ করিয়া দেখিলেন মেঝের উপর তাহার পুত্রবধূ মূর্ছিত অবস্থায় পড়িয়া চোর পালঙ্কের ওপর লেপ মুড়ি দিয়া শুইয়া আছে। পরদিন রায়বাহাদুর সামাজিক সমস্যা সমাধান পুস্তকের এক স্থান খুলিয়া চতুর্বিংশতি কথাটি কাটিয়া দ্বাবিংশতি এবং ষোড়শ কথাটি কাটিয়া চতুর্দশ করিয়া দিলেন। যদি কখনো বহিখানির দ্বিতীয় সংস্করণ হয় তবে এইরূপ সংশোধিত আকারেই ছাপা হইবে। শেষ হলো আমার আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নিষিদ্ধ ফল। গল্পটি খুব মজার, তাই না? আপনাদের গল্পটি কেমন লাগলো সেটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্পগুলো শোনার জন্য। চলুন, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।